আচ্ছা দেখেন, ট্রাস্ট ফলো, হ্যাঁ ট্রাস্ট ফলো মানে যেই ব্যাকলিঙ্ক, অনেক জায়গাতে কিন্তু ব্যাকলিঙ্ক করা যায়, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে ব্যাকলিঙ্ক করা যায়। বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলো একটা আপনাদের এই মোটামুটি আরো কিছু ক্লাস করার পর আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন, ঠিক আছে, কোন জায়গাতে আমরা যে, ঠিক আছে, কোন জিনিসটা ফলো করব, কোন জিনিসটা ফলো করব না, যে কোনো একটা সেক্টরে বা ব্লগে, ঠিক আছে। ট্রাস্ট ফলো কিন্তু পুরো এসইওটা জুড়ে আছে। যেমন ধরেন যে একটা এক্সাম্পল বলতে গেলে, যে ট্রাস্ট ফলো বলতে কি বাংলাতে কি মনে হয় আপনাদের কাছে বলেন তো? মানে যেই জিনিসটা বিশ্বাসযোগ্য, ঠিক আছে, সেই জিনিসটাকে ফলো করা বা অনুসরণ করা নাকি? তো সোশ্যাল মিডিয়াতে হোক বা ব্যাকলিং করার ক্ষেত্রেই হোক, আপনার কাছে যেই জিনিসগুলো বা যেই বিষয়টা বা যেই সাবজেক্টটা আপনার, ঠিক আছে, রিলায়েবল হবে, সেই জিনিসগুলোকে ফলো করা। হ্যাঁ, এক কথায় আমি দেখাচ্ছি, দেখেন। ম্যাজেস্টিক। ট্রাস্ট ফলো বোঝার জন্য আপনার হচ্ছে ম্যাজেস্টিক নামে তো এই টুলসটা, এটা মূলত হচ্ছে আপনার একটা পেইড টুলস, হ্যাঁ, মানে এটা কিনে নিয়ে ব্যবহার করতে হয় ট্রাস্ট ফলোটা, ঠিক আছে, অ্যানালাইটিক্স করার জন্য এবং ট্রাস্ট ফলোটা বোঝার জন্য। এটাতে আপনার হচ্ছে ট্রায়াল ভার্সনও ইউজ করা যায়, মনে হয় 7 দিনের জন্য। না, 7 দিনের পর, এবং এটা যতদূর সম্ভব আমি সঠিক অনেকদিন ধরে ইউজ করিনি, কারণ আমি ইউজ করি হচ্ছে এইচরেপস। এটা একবার ইউজ করার পর ওই কম্পিউটার থেকে আরেকবার ইউজও করা যায় না, ঠিক আছে, একবার ইউজ করার পর এটা বোঝা যায়। এটা পেড, পেড একটা লিঙ্ক, এই জন্য এটা আমার যখন লাগবে আমি আপনাদের দেখি কয় ডলার যদি হয়, মানে আমার রেঞ্জের মধ্যে হলে আমি এখন এই পেপাল দিয়ে কিনে দেখাচ্ছি আপনাদের। আর ফ্রি সব টুলস গুলো না আপনার পুরোপুরি কাজ করতেও দেয় না। এটা একটা সাইট বা এই আপনার, হ্যাঁ এটা একটা সাইট, মানে এর মাধ্যমে ট্রাস্ট ফলোর বিষয়টা কাজ করা হয়, ঠিক আছে, ম্যাজেস্টিক। আপনার যে বাংলাতে, বাংলাতে আছে নাকি আমি সঠিক জানি না, ঠিক আছে, তবে ইংলিশে থাকার চান্সটা বেশি, বাংলাতে ম্যাজেস্টিকের ভিডিও আমার জানা মতে নাই। এটা অনেক দামি একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটা মূলত ইউজ, সফটওয়্যার বলেন বা এই সাইটে ইউজ করা হয় মূলত যারা মানে প্রথম প্রথম আপনি যে কিন্তু ইউজ করতে পারেন, মোটামুটি 5-6 মাস বা 7 মাস পর এই এই যে ম্যাজেস্টিকের বিষয়গুলো না আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ইউটিউবে না থাকারই কথা ম্যাজেস্টিকের বাংলা ভিডিও, তো এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল। নাই, ম্যাজেস্টিকের ভিডিও বাংলাতে নাই। আচ্ছা যাই হোক,
এখানে কোম্পানি ওয়েবসাইটের জায়গাতে যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন, স্পেশালি যে কোনো ওয়েবসাইটের নাম দিতে হবে এমন কিছু নাই। তাহলে ম্যাজেস্টিকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখছেন? বাসা যা পারবেন তো নাকি? পেডের আগে কিছু বলছিলাম মনে করেন, পেডের আগে কিছুদিনের জন্য আপনাকে ট্রায়াল ইউজ করতে দিবে, এটা বলছি আমি বলার আগে, মানে যখন ক্লাস শুরু করছি বলছি না? হ্যাঁ, ফ্রি ট্রায়ালটা ইউজ করবেন প্র্যাকটিসের জন্য। এখন দেখি এরা কতদিনের জন্য দিচ্ছে। এটা মনে হয় আপাতত এটা অনেক দাম। হ্যাঁ, আপাতত হয়তো 7 দিন দিবে, 7 দিন দেওয়ার পর হচ্ছে আপনার এই প্যাকেজ গুলো যে কোনো একটা কিনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মান্থলি। এটা তো দাও কম আছে, এটা আমি ইউজ করি না, আমরা হচ্ছে ইউজ করি হচ্ছে এইচরেফস, এইটা ইউজ করি। ম্যাজেস্টিক আমি মূলত ইউজ করি না, এইচরেফস আরো আরো বেশি দাম। এইটাই ভালো, এটা মানে ওয়ার্ল্ডের সবাই এটা ইউজ করে। হ্যাঁ, বুঝি নাই। এটা কিনবেন কেন? যখন আপনার লাগবে, যখন একটা ভালো একটা, আমিও তো কিনি না, আমার কি সবসময়ের জন্য কিনা আছে? সাপোজ ধরেন যে আমি একটা ভালো যখন একটা কাজ পাই তখন কিনি, আর এগুলো কিনার অনেক ওয়ে আছে, ঠিক আছে? এইভাবে ছাড়াও অনেক আরেকটা ওয়েতে কিনা যায়। এটাও আপনার হচ্ছে 7 দিনের জন্য দিবে, 7 দিনের জন্য এটাও আপনি ইউজ করতে পারবেন। ম্যাজেস্টিকটা না ইউজ করে ভালো, ঠিক আছে? ম্যাজেস্টিকটা মূলত আমি মানে ইউজ করি না, ম্যাজেস্টিক তাহলে বাদ দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার যদি মানে এটা আপনার কিওয়ার্ড রিসার্চ সহ শুরু করে এসইওর যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে হয়। যেমন অনেক সময় আমরা আপনার দেখি, ঠিক আছে, আমাদের দেখতে হয় একটা কম্পিটিটর ওয়েবসাইট, কম্পিটিটর মানে তো বোঝেন প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আমাদের যখন একটা ওয়েবসাইটের জন্য কাজ করি তখন দেখি যে ওই ওয়েবসাইটের কম্পিটিশনটা কেমন, বা যারা ওই ওয়েবসাইটের
কম্পিটিটর তারা কিভাবে র্যাঙ্কিং করছে, হ্যাঁ। তো তা এইসব করার জন্য আপনার ওই ওয়েবসাইটের অবশ্যই ব্যাকলিংকটা দেখতে হবে, হ্যাঁ। কারণ এই এসইওর যে মেইন বিষয়, হ্যাঁ, আপনার ব্যাকলিংকে এসইওর প্রাণ বলা হয়। যে ওয়েবসাইটে যত ভালো ব্যাকলিং থাকে সেই ওয়েবসাইট তত ভালো র্যাঙ্কিং করে। এখন সাপোজ ধরেন যে আমার একটা কিওয়ার্ড, হ্যাঁ, যে বেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইটা আমার ক্লায়েন্ট কাজ করতে বলছে। এখন এই কিওয়ার্ডের উপর কোন কোন ওয়েবসাইট র্যাঙ্কিং হয়েছে, সাপোজ ধরেন যে এই জিনিসটা আমি লিখলাম, বা ধরেন যে ধরেন যে কার সিট সাপোর্ট, এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্ট নিয়ে আমাদের ক্লায়েন্টের কার সিট সাপোর্ট তো মানে বোঝে না, তো এই জিনিসটা ঠিক আছে বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, মানে এটা যে ব্যাক পেইনটা হয়, এই ব্যাক পেইনটা থেকে রিমুভ পাওয়ার জন্য মূলত এটা ইউজ করা হয়। এটা ইউএসএ মানে অন্যান্য বাহির দেশে বিশ্বে খুব পপুলার, মানে এইটা ছাড়া কার কেউ চালায় না। যাই হোক, ধরেন এই কিওয়ার্ডটা দিয়ে আমার ক্লায়েন্ট বলছে ঠিক আছে তুমি আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করাও। তো আমি যখন অবশ্যই এটা ফার্স্ট পেজে কিন্তু এখন আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটটা, বা ধরেন যে এইখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ফার্স্ট পেজ আছে, তো আমার এরা কি স্ট্র্যাটেজি ব্যবহার করছে, এরা কি কি ব্যাকলিংক করছে, এটা কিভাবে দেখবেন? হ্যাঁ, এই ব্যাকলিংক যদি আপনি দেখতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ওই সাইট থেকে যদি আমি ব্যাকলিংক করি বা ওই জিনিসগুলো যদি আমি ফলো করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই জিনিসটা ইজিলি ভাবে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবো। আচ্ছা, এই ইয়েটা দেখাইছিলাম মনে আছে, যে মোজ র্যাঙ্কের এটা দেখাইছিলাম। মোজের বিষয়টা মূলত তিনটা কারণে এই অ্যাডভান্সটা ইউজ করা হয়। একটা হচ্ছে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি দেখার জন্য, এটা ফ্রি ভার্সন, এটারও আপনার হচ্ছে পেড ইউজ করতে। এখন দেখেন আমরা এই ওয়েবসাইটের বেসিক একটা ধারণা নিব, যা শুধু এই বাটনে একবার ক্লিক করবেন। প্রথমে দেওয়ার পরে আমি কালকে এটা করছি, ফ্রি ট্রায়াল দিলে হয় না, মানে হবে তাই তো। আমি তো এখানে কোনো জাদু করতেছি? আচ্ছা দেখেন, এই ডোমেইন অথরিটি হচ্ছে 22, ঠিক আছে, আর হচ্ছে পেজ অথরিটি হচ্ছে 30। এটা তো বুঝছেন, আবার বুঝাইতে হবে। মানে ডোমেইন অথরিটি 22 এটা কি যায়, এটা বুঝলাম। আচ্ছা, ডোমেইন অথরিটি বলতে এই ওয়েবসাইটের মানে আপনার হচ্ছে মানে অবস্থানটা কেমন গুগলে, হ্যাঁ, এই ওয়েবসাইটের পজিশনটা গুগলে কেমন, 1 থেকে 100-র মধ্যে একটা মার্কিং, অনলি একটা মার্কিং। হ্যাঁ হ্যাঁ, 100-এ কিন্তু 100-এ পাওয়া যায় না। 100-এ আপনার ওই হচ্ছে যদি 2-1 লাখ ওয়েবসাইট বাইর করেন তাহলে দেখা যাচ্ছে যে 80-85 পাবেন, 5-7টা 10টা ওয়েবসাইট। তো এটা আপনার র্যাঙ্কিং করা হয় এইভাবে, একটা ওয়েবসাইটে যত ভালো ব্যাকলিংক থাকে, ঠিক আছে, যত মানে মূলত ভালো ব্যাকলিংকের উপর ডিপেন্ড করে আপনার এই ইয়েটা র্যাঙ্কিংটা দেওয়া হয়। আচ্ছা, 22 এটা হচ্ছে আপনার যে ডোমেইনের মেইন ডোমেইন, এই দেখেন এইটার হচ্ছে জন্য আমরা তো ব্যাকলিংক শুধু মেইন ওয়েবসাইটের জন্য করি, প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আলাদা আলাদা করেও ব্যাকলিংক করতে হয় যেন ওই পেজগুলোরও র্যাঙ্কিং আসে, ঠিক আছে। যখন আপনি একটা ব্যাকলিংক একটা ওয়েবসাইটের মেইন ইউআরএল এর জন্য করবেন, সেটা হচ্ছে তখন ওটা ডোমেইন অথরিটিটা বাড়বে। আর যখন একটা আদার্স কোনো পেজের জন্য করবেন, তখন ওটা পেজ অথরিটিটা বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এইখানে লিংক দেখাচ্ছে, আর এইখানে এখানে আরেকটা জিনিস ভালো, যে স্পাম স্কোরটা দেখা যায় এখানে, ঠিক আছে, যে ওয়েবসাইটের স্পাম বলতে এই ওয়েবসাইটটা ইলিগাল কাজ কি কি করছে, বা ঠিক আছে কি কি ব্যাকলিংক বা কি কি স্পাম জিনিস করা আছে, ইলিগাল জিনিস করা আছে। মূলত এই স্পাম জিনিসটা হয় খারাপ ব্যাকলিংকের কারণে, আর হয়তো অল্প কিছু খারাপ ব্যাকলিংক আছে যার কারণে 17-র মধ্যে স্পাম স্কোর দিছে 1, মানে মোটামুটি ভালো। এখানে সংখ্যা বাড়লে মানে প্রবলেম, মানে স্পামটা বেশি হবে। আর এখানে দেখেন যে রুট ডোমেইন, ঠিক আছে, মানে এর মূলত 9টা ডোমেইন থেকে মানে মেইন যে ব্যাকলিংক গুলো, সেই মেইন ব্যাকলিংক আছে মূলত 9টা ওয়েবসাইট থেকে। হ্যাঁ, 9টা ওয়েবসাইট থেকে মোট 330টা ব্যাকলিংক আছে। তবে এটা যদি আবার অন্য কোনোটাতে দেখেন, সেটাতে আবার হচ্ছে বিষয়টা অন্যরকম দেখাবে। এক একটা সফটওয়্যার এক এক রকম দেখায়, এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হয়, ঠিক আছে। এখানে দেখেন অল্প কয়েকটা ব্যাকলিংক দেখাচ্ছে।
তবে একটা টাইমে আপনার এই ফ্রি সফটওয়্যারগুলো খুব ভালো কাজ করতো, বর্তমানে ব্যাকলিংক সরি কোনো এসিও ফ্রি এসিও টুলস খুব একটা ভালো কাজ করে না। অ্যাকুরেট দেয় না, হুম, অ্যাকুরেট তথ্য দেয় না নাকি? অ্যাকুরেট তথ্য কোনো পেড সফটওয়্যারও দেয় না। পেড সফটওয়্যারের মধ্যে 4-5টা আছে, হচ্ছে আপনার এই যে মোজের একটা আছে, ঠিক আছে, এইচটেপস আছে, তারপর হচ্ছে আপনার সেমরাস আছে। এগুলো এক একটা গেলে আপনার এক একটা একটু ভিন্ন ভিন্ন তথ্য দেখাবে। যেমন হচ্ছে আপনারা ওই অনেক সময় দেখেন না যে বিভিন্ন টিভি চ্যানেলে দেখায়, ঠিক আছে, যে অমুক দেশে হতাহতের কারণে মারা গেছে 750 জন, আরেকটা দেখায় 760 জন, আরেকটা দেখায় ঠিক আছে 730 জন। তো বিষয়টা এইরকম আর কি। এখন দেখেন এখানে আমরা প্রথমে স্মল এসিও টুলসে ঢুকলাম, ঢোকার পর কি ব্যাকলিংক চেকারে গেছি, ঠিক আছে, এটা ক্লিয়ার করছেন তো? হ্যাঁ, বুঝছি। তো একটা ভালো, যেমন প্রথমে আপনাদের এখন এই বিষয়টা জানা অতটা ইম্পর্টেন্ট না, কেন এখন আপনারা পুরো ওয়েবসাইটের কাজ পাবেন না, আপনাদেরকে কেউ দিবে না কাজ। আপনারা ছোট ছোট বিষয়গুলো কাজ করলে, এই জন্য এই বিষয়গুলো আমি সবার পরে করাইতে চাচ্ছিলাম, এখন করলে আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা যেটা বলতেছেন, হয়তো আপনারা দুইজন মনে করতেছেন এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এখন আপনাদের গেস্ট পোস্টের ক্ষেত্রে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি ছাড়া তো অন্য কিছু লাগার কথা না। আপনাদের কোনো ক্লায়েন্ট বলছে কি জন্য জানবেন আমাকে বলেন তো? মানে প্রথম যে আমার বিষয়টা বলি, প্রথম যে অফারটা আমাকে দিয়েছিল ওরা ওই পিএফের বিষয়ে বলতে যখন এটা বুঝতাম না, ওই জন্য আমার তারপরে ক্যান্সেল করে দিই। আর এটা পিবিএন এর ক্ষেত্রে ছিল আমাদের। পিবিএন এর ক্ষেত্রে এখন এই বিষয়গুলো আপনাদের, এখন যদি আমি মানে বুঝাই, এই জিনিসগুলো আপনাদের নেওয়া উচিত সবার লাস্টের দিকে, ঠিক আছে, সবার লাস্টের দিকে নিলে আপনাদের এই জিনিসগুলো বুঝবেন। এখন দেখেন আমি অনেকগুলো কাজই করবো, আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, না বুঝেও বলবেন যে বুঝছি, ঠিক আছে, কিন্তু মনে মনে ঠিকই বুঝবেন না, সেটা আমি জানি, কারণ আমি এর আগেও ক্লাস নিয়েছি কয়েক জায়গাতে। যেটা ভালো মনে হয় লাস্ট করতে না সমস্যা নাই, আমি দেখাচ্ছি, এটা ক্লোজ করে অন্যান্য যে এই চেক ব্যাকলিংকে যাবেন। এখন ওই ওয়েবসাইটের মূলত কতগুলা ব্যাকলিংক আছে দেখেন, এই আমাকে দেখাবে। তো এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এইচরেস বা সেমরাস, ঠিক আছে। এখন দেখেন ওই ওয়েবসাইটের আন্ডারে কতগুলো ব্যাকলিংক আছে, মোটামুটি একটা তথ্য দিছে আমাকে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অ্যানালাইটিক্স করার পর একটা ফুল ওয়েবসাইটের কাজ করা যায়। স্মল এসিও টুলসটা আপনারা সবাই বাসায় যে মানে প্র্যাকটিস করছিলেন, যিনি দেখাইছিল, যে এটা প্র্যাকটিস করা উচিত। এটা কিন্তু অনেক হেল্পফুল একটা সফটওয়্যার, এটাতে দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা প্রথম থেকে বলতেছি দেখেন, প্ল্যাটফর্ম চেকার এটা কি সবাই বুঝেন? কি বলেন তো? আপনার এই আর্টিকেলের জন্য এটা কাজ করে। হ্যাঁ, ইউনিট নাকি আচ্ছা, এটা বের করতে পারে। তারপর হচ্ছে আর্টিকেল রিরাইট, এটা তো সিম্পল। আর তারপর হচ্ছে গ্রামার চেকার, এটা মানে ওই একটা আর্টিকেলের মধ্যে গ্রামারলি যে ভুলগুলো থাকে সেটা দেখবে, মানে আজকে এটা স্মল এসিও টুল সেটটা শেষ করে দিব, বুঝছেন। ঠিক আছে। তারপর ওয়ার্ড কাউন্ট চেকার, হ্যাঁ মানে একটা ধরেন যে হ্যাঁ কতগুলো ওয়ার্ড আছে এইটা। তারপর হচ্ছে স্পেল চেকার, এইটা দরকার নাই। হ্যাঁ অনলাইন থার্ড জেনারেশন, এই 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 চারটা মূলত আপনাদের আপাতত দরকার নাই, এইটা ইম্পর্টেন্ট। ইমেজ টু টেক্সট কনভার্টার, এইটা বোঝেন কেউ? মানে পিডিএফ থেকে টেক্সট এনে না ইমেজ থেকে। এখন অনেক সময় হয় কি, ধরেন যে আমার একটা আর্টিকেল পছন্দ হয়েছে, কিন্তু ওই আর্টিকেলটা কপি করা যাচ্ছে না, এরকম কি কোনো ওয়েবসাইট আপনারা ফেস করছেন? কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে আর্টিকেল ডিরেক্ট কপি করা যায় না, আর ইনকপি করা যায় না। বুঝতে পারছেন তো? কপি করা যায় না, অন্যান্য কপির অপশনটা ডিসেবল করা থাকে। তো সেক্ষেত্রে দেখেন আমার ওইভাবে অ্যাকচুয়ালি এই মুহূর্তে
কোন ওয়েবসাইটের নাম মনে নাই, ঠিক আছে, যে কপি করতে পারবো না, তো গুগল বুকসে থাকার কথা। এটাও কপি হচ্ছে, আচ্ছা যাই হোক, ওইরকম স্পেশালি আমার এই মুহূর্তে মনে নাই যে এরকম একটা ওয়েবসাইট, তবে যদি ওইরকম ওয়েবসাইট পান আপনারা, আর ওই আর্টিকেল যদি আপনাদের দরকার হয় সেটা আমি দেখাই দিচ্ছি। দেখেন যা শুধু এইখানে অপশনটা কিভাবে ইউজ করবেন। এখানে ধরেন যে এই ওয়েবসাইটে কথা ধরেন এই ওয়েবসাইটের এই আর্টিকেল গুলো আমার দরকার, বা মনে হচ্ছে যে এটা আপনি অনেক সময় এইচরেফসেও পাবেন, ঠিক আছে, ভালো একটা আর্টিকেল পাইছেন কিন্তু দেখবেন যে ওইটা কপি করার কোনো অপশন নাই, তখন যা শুধু এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কিভাবে, কয়টা ওয়েতে নেওয়া দেখাইছিলাম বলেন তো? আচ্ছা 3টা ওয়েব দেখাইছিলাম, কিন্তু এইটার ক্ষেত্রে এই এই এটা সবাই ইউজ করবেন এই মেথডটা। হ্যাঁ, স্ন্যাপিং টুলস। হবে না, এটা লক করে দিন। এটা উইন্ডোজ 7 এ থাকে। এটা সবাই উইন্ডোজ 10 এও আছে। সব দিকে। এই আর্টিকেলের একটা ছবি নেবেন, হ্যাঁ, এই ছবি নিয়ে সেভ করবেন আপনার সুবিধা মতো যে কোনো এক জায়গাতে। কোনো কারণে আমরা যদি পেজের উপর আর্টিকেল লেখা আছে বা এটা কপি করতে পারছি না, সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমি স্ক্রিনশট দিয়ে ওই আর্টিকেলটা এভাবে করে কাজ করতে পারি। দেখেন ওইভাবে পারবেন, সমস্যা নেই। এখানে ইমেজ টু টেক্সট কনভার্টারে যাবেন, যাওয়ার পর যদি মনে করেন যে ওই ইউআরএলটা, ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন, বা ইমেজ ইউআরএলটা দিবেন, ওয়েবসাইটের ইউআরএল দিলে কাজ করবে না, সরি ইমেজ ইউআরএলটা দিবেন তাহলে হবে। কিন্তু ডাইরেক্ট এই বেস্ট অপশনটা হচ্ছে আপনাদের জন্য, ইমেজ ইউআরএলটা বুঝতে আপনাদের টাইম লাগবে। ইমেজ ইউআরএল বলতে কোনো একটা ডিরেক্ট ইমেজ, ধরেন যে ইমেজ ইউআরএল বলতে ধরেন যে এই লেখাটা বা এই কবিতাটা যখন আপনার দরকার হবে, এটা আপাতত আপনাদের ক্ষেত্রে একটু ভেজাল, তখন এই ইউআরএলটা যে ওইখানে নিয়ে যে দিলেও হবে, বুঝছেন? আর যদি ছবি হয় সেক্ষেত্রে প্রথমে আমি একটা স্ক্রিনশট নিয়েছি, মনে আছে না? ওই স্ক্রিনশট ওইরকম নিবেন, নেওয়ার পর আপলোডে যাবেন, যাওয়ার পর এটা আর্টিকেল 2 এটা সিলেক্ট করলাম, দেখেন আচ্ছা দেখেন এটা আমাকে লিখে দিছে, দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দিছে এই লাইনটা দেখেন, আর এখানে স্ক্রিনশট যেটা নিয়েছিলাম, ঠিক আছে, পড়েন তো। ইমেজ দিবেন, ইমেজে যে লেখাটা আছে সঙ্গে সঙ্গে লিখে দিবে, বুঝছেন? আচ্ছা আমরা ব্যাকে যাই, ব্যাকে যাই দেখি ছবির ইউআরএলটা কাজ করে নাকি। এই যে ইমেজ আছে, ইমেজের ইউআরএলটা নিবেন, এই ইমেজ নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটটা দিয়ে নেওয়াই ভালো, বেটার, ঠিক আছে।
এবং এখানে মজার একটা বিষয় হচ্ছে আইরাইটার নাম শুনছেন কেউ বা হ্যাঁ? আপনি শুনছেন মনে হয়। বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট থেকে যখন আপনি $5-10 দিয়ে আর্টিকেল কিনতে যাবেন, তখন কিন্তু আর্টিকেল প্রথমে আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখায়, ঠিক আছে, বা আর্টিকেল দেখায়, আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। ও মানে অনলাইন সিস্টেমে দেখায় যাদের আইরাইটার সম্পর্কে বা বিভিন্ন আর্টিকেল রাইটিং ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন। তখন ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ইচ্ছা করলে ওইখানে টাকা পেড না করেও এইভাবে কনভার্ট করে আর্টিকেলটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? উনার ধারণা আছে, উনি বুঝতে পারছে বিষয়টা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এটা এসইওর এই বিষয়টা অনেক উপকারী একটা জিনিস। আর এখানে ওই যে উপকারগুলো দেখা যায় না, আমি আর্টিকেলগুলো খোঁজার পরে এই প্রত্যেকটা চেক করতে হবে, গ্রামার স্পেলিং এগুলো চেক করা দরকার আছে? না, সব দরকার নেই, আপনার সব কয়টাই দরকার, আপনার কোন সময় কোনটা দরকার হবে সেই অনুযায়ী ব্যবহার করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, রিভার্স ইমেজ সার্চ মানে আপনার সেম ধরেন যে কিছু ইমেজ দরকার, সেইটার জন্য আপনি একটা সেই সেম কোয়ালিটির ইমেজটা আপনি মানে চাচ্ছেন যে ঠিক আছে আমি এই কোয়ালিটির ইমেজটা খুঁজতেছি, এই কোয়ালিটির আরো ইমেজ আমার দরকার। এখান থেকে আপলোড অপশন থেকে যে ছবিটা আপলোড করে দিলে হবে, তবে এটার থেকে গুগল ইমেজ সার্চটা বেশি ভালো। দেখাচ্ছি, দেখেন। এটার জন্য এখানে গুগল ইমেজ সার্চে যাবেন। আচ্ছা, আমরা যে কোনো একটা ছবি ডাউনলোড করি। অনেক ওয়েবসাইটে যে দেখবেন যে এখানে সেভ ইমেজের অপশনটা কাজ করে না, বুঝছেন? যে সেভ ইমেজ অপশনটা ওঠে না, তখন সেই ক্ষেত্রে ইমেজটা যা শুধু ইমেজ হয়েছে। আচ্ছা, গুগল সার্চে যে দেখেন এখন আমাদের প্রথমে কি গুগল লিখছি, গুগল ইমেজ সার্চ, ঠিক আছে। তারপর এখানে ওই গুগল ইমেজ সার্চের ইউআরএলটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে
সার্চ বাই ইমেজ, ঠিক আছে, এখানে টিপ দিবেন, দেওয়ার পর এইখানে দিবেন যে আপলোড অ্যান ইমেজ। ওইগুলো ইমেজটা এখন দেখেন এই অটোমেটিকলি এরকম যত ইমেজ পাবে, ঠিক আছে, আপনার এই ইমেজগুলো বা এই রিলেটেড যত বিষয়গুলো আছে, ঠিক আছে, সব আপনাকে নিয়ে এসে দিবে, বুঝতে পারছেন? মানে সেম জিনিস যত আছে, মানে অনেক সময় আপনি একটা জিনিস আপনার কাছে হাতের কাছে আছে বা আপনার ডেস্কটপে একটা ছবি আছে বা ক্লায়েন্ট দিছে ছবিটা, কিন্তু আপনি ওই জিনিসটার কোনো নামই জানেন না, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করবেন। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেও হয়। দেখা যাচ্ছে বিদেশের যে কোনো একটা প্রোডাক্টের ছবি দিছে, সেক্ষেত্রে ওই প্রোডাক্টের নামটা আমি জানি না, সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা যা শুধু নিয়ে যায়, ঠিক আছে, আপনি গুগল ইমেজ সার্চে দিবেন, ওই প্রোডাক্টের রিলেভেন্ট যত হিস্টোরি আছে, যত ইমেজ আছে সব সহ, ঠিক আছে, আপনার নাম সহ এভাবে চলে আসবে। হ্যাঁ, স্মল এসিও টুলসের থেকে এইটা একটু বেশি স্মার্ট। হ্যাঁ, কাজটা সেম। যে ইমেজ কম্প্রেশন এটা আপনাদের লাগবে না, ঠিক আছে। ফেভিকন জেনারেটর, ফেভিকন মানে কি বলেন তো? এসিএতে কিন্তু এই প্রশ্নগুলো অনেক হয়, ঠিক আছে, আপনারা যখন নতুন, ফেভিকন যদি একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলে ফেভিকন কি, আচ্ছা এই দেখেন এই যে লোগোটা আছে না, ছোট্ট একটা লোগো, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা, ঠিক আছে, এটাকে ফেভিকন বলে। ফেভিকনটা আমি একদিন আপনাদের যখন অন পেজে যাব, হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম টপিকই শেষ অফ পেজে। অন পেজে যখন যাব, অন পেজ এটা এই অফ পেজের থেকে অন পেজটা আরো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং ওই কাজগুলো অনেক কঠিনও। এই বিষয় এইটা এই বিষয়টা বা এই বিষয়টা কিভাবে আসছে বা এটা কিভাবে লাগাইছে, এটা আমি দেখাবো আপনাদেরকে একটা ওয়েবসাইটে হাতে কলমে, বুঝছেন? পরের দিন আপনাদেরকে দিব, আমাকে নিয়ে এসে এবং একটা ফ্রি ডোমেইন হোস্টিং আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বাসায় দিব। এটাকে ফেভিকন বলা হয়, ঠিক আছে। ফেভিকনটা করার জন্য মূলত ফেভিকনটাকে জেনারেট করে নেওয়া হয়, যে কোনো একটা ছোট মানে ছবি, ঠিক আছে, আপনাকে দিল, ওই ছবিটা আপনার ফেভিকন হিসেবে জেনারেট করে দিবে। খুবই দেখেন হাতে কলমে দেখাচ্ছি, দেখেন, চুজ অ্যান ইমেজ। আচ্ছা, এই যে গার্ডেনের এটাই দিই, ক্রিয়েট ফেভিকন। আমি এটা থেকে করি না অবশ্য, আমি অনলাইনে আর একটা সাইট আছে ওইটার থেকে করি, ওদেরটা ভালো। এটা আমাদের কোন পদ্ধতিতে লাগতে পারে? এটা অন পেজ এসিও করার সময় আপনার এটা পরবর্তী যখন একটা ওয়েবসাইট ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দেয়, দিয়ে বলে যে ঠিক আছে আমার ওয়েবসাইটের অন পেজটা দরকার, বা আপনারা যখন ফাইবারে একটা গিগ খুলবে, ঠিক আছে, আই উইল প্রোভাইড ইউ ফুল অন পেজ এসিও সার্ভিস উইথিন $10 বা $30 বা $40, তখন একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট ওয়েবসাইট অন পেজ, কিন্তু এটা কিন্তু অন পেজের মধ্যে পড়ে এই ফেভিকনটা। হ্যাঁ, যদি না থাকে ফেভিকনটা, তাহলে সেই ফেভিকনটা আপনাকে অ্যাড করে দিতে হবে না। হয়তো ক্লায়েন্ট আপনাকে ছবি দিয়ে দিল, ঠিক আছে, যে ঠিক আছে আমাকে এই পিকচারটা দিচ্ছে, এটা দিয়ে আমাকে একটা ফেভিকন বানিয়ে দাও, সেক্ষেত্রে কি আপনাকে ফেভিকন বানিয়ে দিতে হবে। আর ওইটা যখন আমরা অন পেজে যাবো, ওটা কিভাবে ফেভিকনটা অ্যাড করে সেটা দেখাই দিব, ঠিক আছে। এমনি জাস্ট আজকে ফাংশনটা কি সেটা দেখালাম। এখানে তো ডাউনলোড ইওর আইকনটা ডাউনলোড দিতে হবে। জিপ ফাইল মানে তো বোঝেন না। সেভ করে দাও। জিপ ফাইল বলতে মানে অনেক একটা লং একটা দেখা যাচ্ছে একটা লং একটা ফরম্যাট বা একটা আপনার ফোল্ডারের মধ্যে অনেকগুলো ছবি পিকচার টিকচার আছে, সেই বিষয়টা আপনি হচ্ছে সেন্ড করতে পারতেছেন না কাউকে, ঠিক আছে, বা বেশি দেখা যাচ্ছে যে এই বিষয়টা দেখা যায় যে যখন আপনি ইমেল করবেন তখন ওইভাবে ইমেল করা বা, ঠিক আছে, আবার আপনার একটা সফটওয়্যার যদি আপনি ইমেল করতে চান, ঠিক আছে, ওই সফটওয়্যারটা ছোট, বেশি বড় সফটওয়্যার যায় না, ওই সফটওয়্যারটা নেয় না, দেখে টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ওটা জিমেল ঝামেলা করে, সেক্ষেত্রে যা শুধু আপনি এটা কি করবেন, জিপ ফাইল করে দিবেন, ঠিক আছে। জিপ ফাইল কিভাবে করে তা তো জানেন না না?
আচ্ছা ধরেন এই নিউ ফোল্ডারটা আমরা এখন জিপ ফাইল করব, ঠিক আছে? দেখেন এই সেন্ড টুতে যাবেন, কম্প্রেসড জিপ ফোল্ডার, ঠিক আছে? ভিডিওগুলো কি কমপ্রেস করে ছোট করে দেয়? বাসায় যে একবার ট্রাই করবেন, আমি এখনো শেষ হয়নি আমার এটা বিষয়ে। দেখেন পুরো বিষয়টা বুঝাই তারপর কোশ্চেন করবেন। আর জিপ ফাইল মূলত অনেকগুলো কারণে ইউজ করা হয়। ভাইরাস থেকে অ্যাটাক হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ইজিলি সেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, ওই ফাইলটা যেন যাইতে যাইতে বা নষ্ট না হয়ে যায় বা ফরম্যাটটা যেন কমে না যায়, এই কারণে মূলত জিপ ফাইলটা ইউজ করা হয়। এই দেখেন এখানে কিন্তু এটা একটা জিপ ফাইল হয়ে গেছে। আর এটা এর মধ্যে কিন্তু ভিডিওটা আছে এখন, ঠিক আছে? এখন দেখেন আমরা নিউ ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি। জিপ ফাইল থেকে আনজিপ কিভাবে করে জানেন? আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন বিভিন্ন এসিও কাজ করার ক্ষেত্রে কোন ওয়েবসাইটে গেলে আপনার ধরেন যে একটা কাজের ক্ষেত্রে একটা সফটওয়্যার দরকার বা কোনো একটা জিনিস দরকার, বা এই কাজটা আপনার ক্লায়েন্টও করে। ক্লায়েন্ট একটা জিপ ফোল্ডার যদি আপনার দিয়ে পাঠায়, এটা যদি আনজিপ না করতে পারেন তাহলে হইলো, এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে এক্সাক্ট ফাইল দিবেন বা এক্সাক্ট হেয়ার দিবেন। মানে হেয়ার দিলে এখানে হবে, আর ফাইল দিলে পুরো ফাইল সহ আর একটা ফোল্ডার হবে। দুইটা যে কোনো একটা দিলে হবে। দেখুন এক্সাক্ট ফাইল দিলাম। এটার জন্য কিন্তু যে কোনো নর্মাল কম্পিউটারে হবে না। আচ্ছা দেখেন এইখানে ওকে, নর্মাল কম্পিউটারে কিন্তু হবে না, বুঝছেন? এটার জন্য আপনার একটা সফটওয়্যার দিয়ে নিতে হয়, উইন্ডার নামে একটা সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর কিন্তু এই কাজটা করতে পারবেন। যেমন ফটোশপের কাজ করার জন্য, ঠিক আছে, বা গ্রাফিক্সের কাজ করার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর বা বিভিন্ন জিনিস লাগে। আবার হচ্ছে পিডিএফ ফাইল, যখন হচ্ছে সেদিন কিন্তু পিডিএফ ফাইল ওপেন হচ্ছিল না, আমাদের ক্লাসে টিকে ছিলেন জানি না, তখন কিন্তু আমি অ্যাডোব রিডার ডাউনলোড দিয়ে সেটা ইনস্টল করার পর ওপেন হয়েছিল, মনে আছে? তো সেই ক্ষেত্রে আপনার উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নিতে হবে। উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড দেওয়া খুবই ইজি। উইন্ডার ডাউনলোড দিলে হবে। জিপ ফাইল করা আর আনজিপ করা, তো আর কি সমস্যা আছে ওইটা নিয়ে কোনো? এখন বিষয়গুলো আস্তে আস্তে একটু কঠিন হইতে যাবে, বুঝছেন? অন পেজটা একটু মোটামুটি ভালোই কঠিন। মানে এখন যেগুলো আমরা অফ পেজের কাজটা করব, সেগুলো অফ পেজের সাথে অন পেজটা মোটামুটি জড়িত। আর এগুলো বেসিক ধারণা, এগুলো মানে ম্যাক্সিমাম সবার হয় কি আগের থেকে জানা থাকে। আচ্ছা, উইন্ডার সফটওয়্যারটা এই দিন আমাকে নিয়ে আসেন, পেন ড্রাইভ নিয়ে আসেন, আমি সবাইকে দিয়ে দেবো। উইন্ডার মূলত হচ্ছে পেইড, হ্যাঁ, কিন্তু এটা বিভিন্ন ওয়েতে ডাউনলোড দেওয়া যায়। ডাউনলোড দিয়ে তারপর ইউজ করতে হয়, আপনারা ডাউনলোড দিতে পারবেন না। ডাউনলোড করে আসলে সবাইকে আমার কাছে ডাউনলোড দেওয়া আছে কম্পিউটারে, সমস্যা নেই। এখান থেকে ডাউনলোড দিতে পারবেন না মনে ছিল। ডাউনলোড দিতে পারবেন তা না, কিন্তু ডাউনলোড দেওয়া অনেক মানে একটু কঠিন আপনাদের জন্য। বাসে যে ট্রাই করেন, তারপর এটা আপনার পেড করতে বলতেছে। আমি দিয়ে দিব উইন্ডারে, এটা সমস্যা নেই, নেক্সট ক্লাসে। আর এটা করতে করতে তার একটা বিষয় চলে গেলাম, ওই ফেভিকনটা জেনারেট হওয়ার পর, ডাউনলোড দেওয়ার পর কিভাবে ওই ফেভিকনটা আপলোড করে দেয়, সেটা আমি পরবর্তীতে যখন ওই অন পেজের ক্লাস নিব তখন ওইটা দেখাই দিব, ঠিক আছে? একটা ওয়েবসাইটে এরকম দেখাবো যে ওয়েবসাইটে কোনো ফেভিকনই নাই, হ্যাঁ, নতুন।
সেক্ষেত্রে আপনি কিভাবে ফেভিকন জেনারেট করবেন, কিভাবে ইউজ করবেন সেটা দেখাই দিব। আচ্ছা, ইমেজ রিসাইজার বলতে একটা ইমেজ অনেক সময় হয় যে দেখবেন যে বিভিন্ন প্রোফাইলে পিকচার দেওয়ার সময় বা বিভিন্ন জায়গায় ছবি দেওয়ার সময় দেখবেন যে নট লেস দেন 6 MB বা লেস দেন 5 MB বা লেস দেন 2 MB, তখন একটা ওই ইমেজ আপনার কাছে আছে সেটা 15 MB। এবং ইভেন আপওয়ার্কে বা ফাইবারেও ঠিক আছে, ওইখানে লিখে দেওয়া থাকে একটা ছবির এত এমবির মধ্যে তোমার ছবিটা হতে হবে। এখন আপনি ধরেন একটা ছবি ডিএসএলআর দিয়ে তোলা আছে, ডিএসএলআর দিয়ে তোলা ছবিগুলো কিন্তু 20 থেকে 30-40 এমবিও হয় এক একটা ছবি। তো সেই ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে ইচ্ছা করলে ছবিটা রিসাইজ করতে পারবেন। আর এটা ক্রপ ইমেজ, এটা মনে হয় যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তারা সবাই বোঝে, এটা খুব সিম্পল। আর কনভার্ট জেপিজি, এটা এর দরকারই নাই। ওকে আমরা কেন ইউজ করবো বলেন, ওর থেকে বেটার অপশন থাকার কারণে। পিএনজি এটার মধ্যে কি বোঝা যায়? মিনিংটা বোঝাটা খুব একটা বড় ইম্পর্টেন্ট না, এটা জাস্ট শুধু একটা ফরম্যাট, ঠিক আছে। ক্যানভা থেকে যখন ডাউনলোড করলে অনেকগুলো কয়েকটা অপশন আসবে, পিএনজি পিপিজি অথবা পিপিজি। এটাতে কম্পিউটারটাতে ইয়ে করা আছে, দাঁড়ান। আচ্ছা, এই কম্পিউটার অপশনটা দেখাচ্ছে না সঠিক, তবে আপনার অনেক সময় রিনেম করতে গেলে কারো অন্য কারো ল্যাপটপ থাকলে দেখাইতাম, রিনেম করার সময় দেখবেন যে এখানে রিনেম করতে গেলে ডটের পর পিএনজি বা জেপিজি ওইটা চেঞ্জ করে এখানে আপনি যদি জেপিজি লিখে দেন বা পিএনজি লিখে দেন তাও হবে, ঠিক আছে। আর এটা পিএনজি জেপিজি বলতে যা শুধু দুইটা কোম্পানি দুইটা ফরম্যাট, যেমন ধরুন আপনি একটা শার্ট পরেছেন সুতি শার্ট, আরেকজন পরেছে পলিশ, হ্যাঁ চেঞ্জ করা যায়, ইচ্ছা করলে আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন। তো জেপিজি পিএনজি খুব একটা বড় ইম্পর্টেন্ট না, তবে জেপিজি ফরম্যাটটাই সবচেয়ে বেশি পপুলার, হ্যাঁ, আর এইটাই সব জায়গাতে মানে মূলত ইউজ করা হয়। আচ্ছা, কিওয়ার্ড পজিশনটা এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট বিষয়, খুব দরকারি একটা জিনিস। এছাড়া অন্যান্য গুলো আপনাদের হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা অন পেজের মধ্যে পড়ে, কিন্তু এখানে কিওয়ার্ড র্যাঙ্ক চেকারটা বলছে, কিওয়ার্ড র্যাঙ্ক বা কিওয়ার্ড পজিশন, এটা মানে বিষয়টা কি একটা বুঝাই দিয়ে পেজ ব্যাকলিংকটা বুঝাই দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, কালকে পেজ ব্যাকলিংকটা বুঝাই, এটা ভালো করে বুঝাই দিই, হ্যাঁ। আর 5:30 থেকে 5:30টার মধ্যে আপনারা সবাই চলে আসার চেষ্টা করবেন, কারণ আমাদের এখানে 7টার সময় একটা ক্লাস শুরু হয়, মানে মূলত 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করে দিতে হবে আপনাদের। আজকে 5:30 থেকে বোধহয় 5টা পর ক্লাস শুরু হয়েছে, তাই না? 5:40-এর দিকে ক্লাস শুরু হয়েছে, 55-তে শুরু হয়েছে। আচ্ছা যাই, আগামীকাল থেকে হয়তো মানে আমি আসতে চাইছিলাম, আমাকে মানে ম্যাডাম বলে একটু দেরি করে যান, মানে আমি আপনাদের 5:30টার সময় 2 জন ছিল, 2 জন বা 3 জন ছিল, ওই জন্য দেরি করা হচ্ছিল, একেবারে 2 জন 3 জন নিয়ে তো ক্লাস শুরু করা যায় না। আচ্ছা দেখেন, মাইক্রোসফট.নেট ডেভেলপমেন্ট লিখলাম, লেখার পর আমরা 5 বা 7 নম্বর পেজে চলে গেলাম, 7 নম্বর পেজে গেলাম, ধরেন কথার কথা, এটা ভালো করে একটু বোঝেন।
এখন এই ওয়েবসাইটটা কত নম্বর পেজে আছে, কত নম্বর র্যাঙ্কিং এ আছে কিভাবে আপনি বুঝবেন? ধরেন যে আপনার ওই একটা ক্লায়েন্ট বললো ঠিক আছে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ঠিক আছে, ধরেন যে এই ওয়েবসাইটটা কত নম্বর পেজে র্যাঙ্কিং আছে বা র্যাঙ্কিংটা আপনি বুঝবেন কিভাবে? বা একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিলো, দিয়ে বললো ঠিক আছে আমার বর্তমানে এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা 15 নম্বর বা 20 নম্বর পেজে আছে, কিন্তু আপনি 15 নম্বর বা 20 নম্বর পেজে পাচ্ছেন না বা অরিজিনাল নেই আছে নাকি জানেন না, সেক্ষেত্রে এইখানে যে ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ঠিক আছে, এখানে google.com-ই থাকবে, আর এখানে কিওয়ার্ডটা দিবেন, ইচ্ছা করলে 2-3টা কিওয়ার্ড দিয়েও সার্চ দেওয়া যায়। এখন দেখেন আমরা 1 থেকে 10 নম্বর পজিশনের মধ্যে এই ওয়েবসাইটের কোনো র্যাঙ্ক আছে নাকি দেখব, চেক পজিশন। দেখেন এই বলতেছে যে মাইক্রোসফট.নেট ডেভেলপমেন্টটা 9 নম্বর পেজে আছে, 9 নম্বর পেজে 9 নম্বর পজিশনে আছে, ঠিক আছে। আর এটা র্যাঙ্কিংটা অ্যাকুরেট হয়তো এই কারণে দেখায়নি, কারণ এটা আপনার ওয়েবসাইটটা আমরা এখন গুগল বিডি ইউজ করতেছি, ঠিক আছে, গুগল বিডি ইউজ করতেছি, আর ওইটা হচ্ছে আপনার মূলত একটা ইউএস এর ওয়েবসাইট, ইউএসএ তে ওই ওয়েবসাইটটা আপনার 9 নম্বর পেজেই আছে। এইভাবে একটা ওয়েবসাইটের কোন কিওয়ার্ড কোন পজিশন আছে এটা বাইর করা যায়, ঠিক আছে। তো স্মল এসইও টুলস এর কাজ কিন্তু মোটামুটি শেষ, এটা নিয়ে মনে হয় আর কোনো দেখা যাবে। কালকে আমরা এই পেজ ব্যাকলিংক, ঠিক আছে, এসইও টুলস এসইও প্লাগইন, পেজ ব্যাকলিংক আর হচ্ছে এসইও প্লাগইন, এই দুইটা আমরা দেখবো আর নেক্সট ক্লাসে, ঠিক আছে। পেজ ব্যাকলিংকটা কি জিনিস আর হচ্ছে এসইও প্লাগইনসটা কি জিনিস। ফেসবুকের একটা গ্রুপ খোলার কথা ছিল, খোঁজার না করবে। ফেসবুকের গ্রুপ প্রথমে এসে আমাকে মনে করে দিতে হবে, ঠিক আছে, আগামী ক্লাসে এসে যে কোনো এসে ফার্স্টে আমাকে মনে করে দিবেন, স্যার 10 মিনিটের মধ্যে একটা গ্রুপ খুলে দেন, ঠিক আছে, আজকে আর সময় নাই, বার একটু আগে বললে আমি খুলে দিতাম। নেক্সট ক্লাসে আসে ওই বিষয়টা মনে করবেন, নাহলে খাতায়, যার কাছে খাতা বা কলম আছে যারা ইউজ করেন ওটা একটু নোট করে রাখেন, আসে বলবেন যে, কারণ ওইটা খুলে দিলে আপনাদের অনেক বেনিফিট আছে। যে সমস্যা হচ্ছে কিনা ঠিক আছে, আজকে তাহলে এখানে ক্লোজ করি, হ্যাঁ, ভিডিওটা নিয়ে নেন।